বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশ যখন দাওয়া করছে তখন আমার বাসার নিচে ওই ছাত্ররা অবস্থান ছিল। আমার মনে হয় ও একটু দেখতেছিল যে মানে কি অবস্থা, কিছু বুঝে ওঠার আগেই ওর মাথায় টার্গেট করে পুলিশ ওখান থেকে গুলি করে। গুলিটা খাওয়ার সাথে সাথে আমার মেয়েটা আর কোনো কথা বলতে পারে না। আমি তো পিছনে দাঁড়ানো ছিলাম। গুলি খাইলে যে মানুষ এমন হয় আমি বুঝতে পারি। দেখি আমার চোখের সামনে আমার মেয়েটার মাথার মগজ আর রক্ত সবটা বেরিয়ে আসছে, বাম দিক দিয়ে লাগছে গুলিটা। আইনুন নাহার চোখ বন্ধ করলেই এই দৃশ্য দেখেন নিশ্চয়ই। 4 তলা ফ্ল্যাটের বারান্দা, আর সেখানেই কিনা মেয়ের মাথায় গুলি এসে লাগলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সমর্থনে আন্দোলনে যেতে চেয়েছিলেন নাইমা সুলতানা, কিন্তু আন্দোলনে না গিয়েও ঘরে গুলিবিদ্ধ হয় নাইমা। 19 জুলাই, দিনটা ছিল শুক্রবার। উত্তরায় নাইমাদের বাসার নিচেই পুলিশ ছাত্র জনতাকে ধাওয়া দেয় সেদিন, আর বিকেলবেলার ঠিক সেই সময়ে বারান্দায় ছিলেন নাইমা। 3 মিনিটের ভিতরে যখন শুয়ে গেছে তখন বুঝতে পারছি যে গুলি লাগছে। তখন বৈষম্য বিরোধী ছাত্ররা আমার বাসায় আসছে, আমাদের প্রতিবেশীরা আসছে। আসার পর তখন ওকে নিয়ে যাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজে। নিয়ে যাওয়ার পরে ওকে জরুরি বিভাগে ভর্তি করাই, আইসিইউতে পাঠায় ডাক্তারে। আমি তো স্বস্তির নিঃশ্বাস ফেলাইছিলাম, আমার মেয়েটা মনে হয় এবার বাঁচা সম্ভব, যেহেতু আইসিইউ আমি খালি পাইছি। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলতে আছে মাকে, মা মা, তো সবাই বলতে আছে এই যে মা এখানে এখানে। তখন ডাক্তার বলতেছে মারও তো বয়স কম, বাচ্চা বাচ্চা দেখা যায়, আর কেউ আসেনি সাথে। তো আমি বলছি না স্যার, আমি আমার মেয়েদের নিয়ে ওখানে থাকি, ওর বাবা থাকে গ্রামে। তখন ডাক্তার বলে মা আপনি শক্ত হন, আপনার মেয়ে শহীদ হয়েছে নাইমা সুলতানা, আপনার ভাগ্য ভালো, আপনি ধৈর্য ধারণ করেন। এই বলে লাল সবুজ পতাকা দিয়ে শহীদের মর্যাদা। 25 জুলাই ছিল মেয়েটার জন্মদিন। 15 বছরে পা দিত। তার হলো কই? উত্তরার মাইলস্টোন কলেজের 10ম শ্রেণীতেই আটকে থাকলো নাইমা। ছাত্র জনতার আন্দোলন খুব ভাবাচ্ছিল নাইমাকে। ফেসবুকে এ নিয়ে বিভিন্ন পোস্ট দিত। বাবা মা আন্দোলনে যেতে দিচ্ছে না, এ কথা বলে স্কুলের শিক্ষকেরা যাতে নিয়ে যান সেই বায়নাও করত শিক্ষকদের কাছে। আন্দোলনে যাওয়ার সময় বলছে আম্মু আমি যদি মিছিলে যাই স্কুল থেকে, আমার দুষ্টামি করে আর আমার চেতায়, আম্মু আমি যদি মারা যাই তুমি কি বলবা বলো তো, আমি যদি শহীদ হয়ে যাই। তো আমি বলছি মা তুমি কি বলো, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ, তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমরা হচ্ছে আমাদের সব। এটা বলছি। বলার পরে বলে না মা তোমার কথাটা হয় নাই, তুমি বলবা আলহামদুলিল্লাহ। কিন্তু ঘরে থাকলেও নাইমা চুপ করে বসে থাকেনি। 16 জুলাই ফেসবুকে সে তার জীবনের শেষ পোস্টটি দেয়। লিখেছিল আন্দোলন হবে এবার রংতুলিতে, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। এই লেখার নিচে নিজের ডায়েরির একটি পৃষ্ঠায় আঁকা পোস্টারও পোস্ট করেছিল। সেদিনের ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ে নাইমার বড় বোন তাসফিয়া, 8 বছর বয়সী ভাই আব্দুর রহমান। আইনুন নাহারও সেদিন বুঝে উঠতে পারেননি কি করবেন। নাইমার বাবা গোলাম মোস্তফা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। সপ্তাহ বা 15 দিনে ঢাকায় এসে স্ত্রী ও ছেলে মেয়েদের দেখে যান। তবে মেয়ের এই সময় পাশে থাকতে পারেননি তিনি। নাইমাকে দাফন করা হয় চাঁদপুরেই। ওর বাবা তো যে এখন বাসায় এসে থাকতে পারে না, ওর বাবা রাত্র বাস করে না, মাত্র এই যে আজকে কত মাস হয়ে গেছে 2 দিন এসে আসছিল। তাও আমরা কেউ এই রুমটার মাঝে কেউ আসি না, ও এই রুমটাতে থাকতো। ওর পছন্দ, ওর আলো বাতাস সব পছন্দ। বাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নাইমার নানা স্মৃতি। আলমারি থেকে শুরু করে পড়ার টেবিল, এমনকি ফ্রিজেও লেগে আছে নাইমার জীবনের শেষ মুহূর্তের ছোঁয়া। নাইমার মর্মান্তিক মৃত্যু ক্ষত তৈরি করেছে তার ভাই বোন সহ পুরো পরিবারের মনে। 6 মাস পেরিয়ে গেলেও এখনো মানসিকভাবে স্বাভাবিক হতে পারেননি কেউই। এই যে স্বৈরাচার সরকার আমাদেরকে মানে বাসায়ও আমাদেরকে নিরাপত্তা দিল না। আমরা চাই দেশে যাতে কোনো বৈষম্য না থাকে।